আচ্ছা, এবার আমরা দেখব ভাঁজের প্রকার বা টাইপস অফ ফোল্ড। হ্যাঁ, এটাকে ভাঁজকে আমরা বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করতে পারি। প্রথম দেখব আকৃতি অনুসারে ভাঁজের শ্রেণীবিভাগ। আকৃতি অনুসারে ভাঁজকে দেখো আমরা চারটে ভাগে ভাগ করেছি: ঊর্ধ্বভঙ্গ, অধোভঙ্গ, ঊর্ধ্বভঙ্গ ধারা, অধোভঙ্গ ধারা। তা প্রথম হচ্ছে ঊর্ধ্বভঙ্গ। ঊর্ধ্বভঙ্গ কি না, যে ভাঁজের শিলাস্তর ওপরের দিকে বেঁকে থাকে। এই যে দেখো শিলাস্তর উত্তলভাবে রয়েছে, উত্তলভাবে অবস্থান করছে। বাহু দুটো অক্ষতল থেকে পরস্পরে, এই যে দুটো বাহু পরস্পরের বিপরীত দিকে হেলে থাকে, তাকেই বলা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ। এই ঊর্ধ্বভঙ্গে বাহুর নতি দুটো বিপরীত দিকে থাকে। এই বাহুর নতি এদিকে, এই বাহুর নতি হচ্ছে এইদিকে। দুটো বাহুর নতি বিপরীতমুখী হবে। ভাঁজটা কীরকম দেখতে হবে? উত্তলাকার দেখতে হবে। এখানে প্রাচীন শিলা কি কোথায় থাকবে? ভিতরের দিকে থাকবে। আর নবীন শিলা কি হবে না, বাইরের দিকে থাকবে। সেটাকেই এবং এই উত্তল মানে ঊর্ধ্বভঙ্গের প্রভাবে ভূমিরূপটা কীরকম দেখতে হবে না, এরকম শৈলশিরার মতো গঠনযুক্ত ভূমিরূপ তৈরি হবে। তার মানে ভাঁজের যে উত্তল অংশ, উত্তল আকারের যে উত্তল ভাব যেখানে অবস্থান করছে, সেটাকেই বলা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ। ওই ঊর্ধ্বভঙ্গের ফলে শৈলশিরা তৈরি হয়। আর ভাঁজের বাহু দুটো ভিন্ন ভিন্ন দিকে, বিপরীত দিকে নত থাকবে, সেটাকেই বলা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ। 2 নম্বর হচ্ছে অধোভঙ্গ। যে ভাঁজে শিলাস্তর নিচের দিকে, দেখো শিলাস্তর নিচের দিকে বেঁকে অবতলভাবে অবস্থান করে এবং বাহু দুটো অক্ষতল থেকে পরস্পরের দিকে হেলে থাকে, তাকেই বলা হচ্ছে অধোভঙ্গ। এতে বাহুর নতি কীরকম হয়? পরস্পরের দিকে হয়। এখানে কি হচ্ছিল? বাহুর নতি পরস্পরের বিপরীত দিকে ঊর্ধ্বভঙ্গে, আর অধোভঙ্গে বাহুর নতি পরস্পরের দিকে হচ্ছে। এটা আকৃতি কীরকম হয়? অবতল হয়। আর এখানে ভাঁজের ভিতরের দিকে দেখো, এই যে ভিতরের দিকে নবীন শিলা থাকে আর ভাঁজের বাইরের দিকে প্রাচীন শিলা থাকে। এই অধোভঙ্গের প্রভাবে যে ভূমিরূপ তৈরি হয় সেটা হচ্ছে মেনলি উপত্যকা গঠিত হয়। ঠিক আছে। তৃতীয় হচ্ছে ঊর্ধ্বভঙ্গ ধারা। ঊর্ধ্বভঙ্গ ধারা কি না, একটা বড় যদি ঊর্ধ্বভঙ্গ থাকে, এরকম বড় একটা ঊর্ধ্বভঙ্গ আছে, সেই বড় ঊর্ধ্বভঙ্গের মধ্যে যদি ছোট ছোট একাধিক ঊর্ধ্বভঙ্গ এবং অধোভঙ্গ এরকম অবস্থান করে, তখন যে ভাঁজ সৃষ্টি হয়, তখন সেটাকে বলা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ ধারা। আর ঠিক সেরকমভাবে একটা বৃহৎ অধোভঙ্গের মধ্যে যদি একাধিক ছোট ছোট ঊর্ধ্বভঙ্গ এবং অধোভঙ্গ যদি অবস্থান করে, তখন সেটাকে বলা হচ্ছে অধোভঙ্গ ধারা। ঠিক আছে। এটা হচ্ছে আকৃতি অনুসারে ভাঁজের শ্রেণীবিভাগ। আকৃতি অনুযায়ী ভাঁজকে আমরা চারটে ভাগে ভাগ করলাম। এবার ভাঁজের অক্ষ এবং অক্ষ তলের অবস্থান অনুসারে ভাঁজকে আমরা 7টা ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে প্রতিসম ভাঁজ। প্রতিসম ভাঁজ কাকে বলে না, যে ভাঁজের অক্ষতল, এই যে দেখো অক্ষতল, সেটা উল্লম্ব থাকবে, বাহু দুটির সমান দৈর্ঘ্যের, দেখো দুদিকের যে বাহু দৈর্ঘ্য হচ্ছে সমান, এবং বিপরীতমুখী নতি দুটোই কিন্তু নত রয়েছে, কিন্তু দুটো বিপরীত দিকে, এটা এদিকে নত আছে, এটা এদিকে নত আছে, তাকেই বলা হবে প্রতিসম ভাঁজ। তার মানে অক্ষতল উল্লম্ব, বাহু দুটোর সমান দৈর্ঘ্য কিন্তু বিপরীত নতিযুক্ত, সেটাকেই বলা হচ্ছে প্রতিসম ভাঁজ। তাহলে প্রতিসম ভাঁজের বৈশিষ্ট্য কি না, বাহু দুটো পরস্পরের বিপরীত দিকে কিন্তু সমান কোণে নত থাকবে। এই অনুভূমিক তলের সঙ্গে এই কোণটা হবে সমান, কিন্তু বিপরীত দিকে নত থাকবে। বাহুর দৈর্ঘ্য কি হবে? সব সময় সমান হবে। অক্ষতল কীরকমভাবে অবস্থান করবে? উল্লম্বভাবে অবস্থান করবে। এবং এখানে যে সংনমন বলটা কাজ করছে সেটা সমান হবে এবং একমুখী সংনমন বল কার্যকরী হয়। এবং এর প্রভাবে যে ভূমিরূপটা তৈরি হয়, দুপাশে সমান ঢালু প্রতিসম শৈলশিরা বা উপত্যকা হলে কি বলবো, প্রতিসম উপত্যকা এখানে গঠিত হয়, সেটাকেই বলা হচ্ছে প্রতিসম ভাঁজ। 2 নম্বর হচ্ছে অপ্রতিসম ভাঁজ।
যে ভাঁজের অক্ষতল, এই দেখো এখানে অক্ষতলটা ছিল কি উল্লম্ব, এইখানে দেখো প্রতিসম ভাঁজে অক্ষতল কি হয়ে গেল, এই অনুভূমিক তলের সঙ্গে একটু হেলে অবস্থান করছে। তাহলে যে ভাঁজে অক্ষতল হেলানো, বাহু দুটো দেখো অসমান, এইটা ছোট, এইটা হচ্ছে বিস্তৃত বাহু, মৃদু ঢালযুক্ত বাহু, এই দিকের বাহুটা হচ্ছে খাড়া ঢালযুক্ত, এই দিকের বাহুটা হচ্ছে মৃদু ঢালযুক্ত। তাহলে যে ভাঁজের অক্ষতল হেলানো, বাহু দুটো হচ্ছে অসমান দৈর্ঘ্য এবং অসমান ও ভিন্নমুখী নতিযুক্ত, এই দুটো নতি কিন্তু আলাদা। এইটা ধরো প্রায় 50 থেকে 60 ডিগ্রি কোণ, আর এইটা ধরো 30-40 ডিগ্রি কি 45 ডিগ্রি কোণ। তাহলে এরকম ভিন্ন নতিযুক্ত সেটাকেই বলা হচ্ছে অপ্রতিসম ভাঁজ। তাহলে অপ্রতিসম ভাঁজের বৈশিষ্ট্য কি, বাহু দুটোর নতি অসমান হবে এবং ভিন্নমুখী হবে, বাহু দুটোর দৈর্ঘ্য কম বেশি হবে, কোনোটা একটা দৈর্ঘ্য বেশি একটা দৈর্ঘ্য কম হবে, এবং অক্ষতল অনুভূমিক তলের সঙ্গে হেলে অবস্থান করবে, এবং এখানে যে কম্প্রেশনাল ফোর্স কাজ করবে সেটা অসমান হবে এবং ভিন্নমুখী হবে। তার প্রভাবে যে ভাঁজ সৃষ্টি হয় সেটাকেই বলা হচ্ছে অপ্রতিসম ভাঁজ। এই অপ্রতিসম ভাঁজে এক পাশে খাড়া ও অন্য পাশে মৃদু ঢাল, এই দিকে ধরো ভৃগু আর এই দিকে হচ্ছে মৃদু ঢাল অবস্থান করে, তার মানে এই দিকে থাকবে ভৃগুতল, এই দিকে হচ্ছে মৃদু ঢাল। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে আবৃত বা বিপর্যস্ত ভাঁজ। আবৃত বা বিপর্যস্ত ভাঁজ কি না, যে ভাঁজে বাহু দুটো একই দিকে, দেখো বাহু দুটো একই দিকে নত আছে, এই যে অনুভূমিক তলের সঙ্গে এটাও এদিকে নত এটাও এদিকে নত, বাহু দুটো একই দিকে কিন্তু অসমান কোণে নত থাকে এবং অক্ষতল দেখো হেলে অবস্থান করছে, অনুভূমিক তলের সঙ্গে অক্ষতল হেলে অবস্থান করছে, তাকেই বলা হচ্ছে আবৃত ভাঁজ বা ওভারফোল্ড। তাহলে ওভারফোল্ডের বৈশিষ্ট্য কি না, দুই বাহু একই দিকে কিন্তু ভিন্ন ভিন্ন কোণে নত আছে, এই দুটো বাহুই কিন্তু একই দিকে নত আছে কিন্তু ভিন্ন ভিন্ন কোণে নত আছে, বাহু অসমান দৈর্ঘ্যযুক্ত এবং পরস্পরের প্রায় সমান্তরাল, এই দিকের বাহুটা বেশি দৈর্ঘ্য এই দিকের বাহুর দৈর্ঘ্য কম, কিন্তু এবং বাহু দুটো দেখো প্রায় সমান্তরালে অবস্থান করছে, অক্ষতল অনুভূমিক তলের সঙ্গে তির্যকভাবে বা হেলে অবস্থান করছে এবং বাহুর একদিকে সংকোচন বল ক্রমাগত বৃদ্ধির ফলে এই আবৃত ভাঁজ বা বিপর্যস্ত ভাঁজ সৃষ্টি হয়। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে সমনত ভাঁজ বা সমপ্রবণ ভাঁজ। যে ভাঁজে বাহু দুটো একই দিকে এবং সমান কোণে পরস্পরের সমান্তরালে, দেখো এইটা যদি অনুভূমিক তল হয় এটাও যে কোণে নত আছে এটাও সেই একই কোণে এবং একই দিকে বাহু দুটো হেলে রয়েছে, সেই কারণেই এটাকে বলা হচ্ছে কি সমনত ভাঁজ। সমনত ভাঁজের বৈশিষ্ট্য কি, দুই বাহুই একই দিকে সূক্ষ্ম কোণে নত থাকে, এটাও সূক্ষ্ম কোণে নত আছে এবং এটাও সূক্ষ্ম কোণে, এই বাহুও সূক্ষ্ম কোণে নত আছে এবং শুধু সূক্ষ্ম কোণেই নত নেই, সমান কোণে নত আছে, বাহু দুটো প্রায় সমান দৈর্ঘ্যযুক্ত, পরস্পরের সমান্তরাল হয় এবং অক্ষতল অনুভূমিক তলের সাপেক্ষে সব রকমই হতে পারে, এরকম তির্যক হতে পারে, অনুভূমিক হতে পারে, উল্লম্ব হতে পারে, এবং তার প্রভাবে যে ভাঁজ সৃষ্টি হয় সেটাকেই বলা হচ্ছে সমনত ভাঁজ। এখানে বলটা কি, বাহুর একদিকে সংকোচন বল ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে এই সমনত ভাঁজ বা সমপ্রবণ ভাঁজ সৃষ্টি হয়। এই সমপ্রবণ ভাঁজের অক্ষতল কীরকমভাবে অবস্থান করছে তার উপর ভিত্তি করে সমনত ভাঁজকে 3টে ভাগে ভাগ করা যায়। ঋজু সমনত ভাঁজ, সেখানে অক্ষতল এরকম খাড়া উল্লম্বভাবে অবস্থান করবে, তির্যক সমনত ভাঁজ, অক্ষতল তির্যকভাবে অবস্থান করবে, আর অক্ষতল যদি অনুভূমিক তলের সঙ্গে প্রায় সমান্তরালে অবস্থান করে তখন সেটাকে বলা হচ্ছে অনুভূমিক সমনত ভাঁজ। এই ঋজু এবং তির্যক সমনত ভাঁজের প্রভাবে ঢেউ খেলানো বন্ধুর ভূমিরূপ সাধারণত সৃষ্টি হয়ে থাকে। আচ্ছা, এবার 5 নম্বর আমরা আসব শায়িত ভাঁজ।
হ্যাঁ, এই দেখো এটা হচ্ছে শায়িত ভাঁজ। বলছে যে ভাঁজের অক্ষতল ও বাহু দুটি অনুভূমিক তলের সঙ্গে প্রায় সমান্তরালে, এই যে অনুভূমিক তলের সঙ্গে প্রায় সমান্তরালে অবস্থান করছে, অক্ষতলটাও প্রায় সমান্তরালে, এই বাহু দুটোও প্রায় সমান্তরালে অবস্থান করছে, এবং বাহুর নতি 10 ডিগ্রিরও প্রায় কম থাকে, কিন্তু মূল অঞ্চলটা খাড়াই হয়, সেটাকেই বলা হচ্ছে শায়িত ভাঁজ। এই উল্টোনো বাহুটা সম্পূর্ণরূপে অন্যটির ওপর, একটা বাহু দেখো সম্পূর্ণভাবে একটার ওপর অবস্থান করছে। শায়িত ভাঁজের যে কেন্দ্রীয় অংশ সেটা কেলাসিত শিলা দিয়ে গঠিত হয়, এইটাকে বলা হচ্ছে, কেন্দ্রীয় অংশকে বলা হচ্ছে কোর, আর বাইরের দিকে পাললিক শিলা গঠিত যে অংশ সেটাকে বলা হচ্ছে শেল। হ্যাঁ, দার্জিলিং হিমালয় এরকম একটা শায়িত ভাঁজের উদাহরণ। তাহলে শায়িত ভাঁজের বৈশিষ্ট্য কি না, বাহু দুটোর নতি হচ্ছে সমান হবে, উল্টোনো বাহুটি স্বাভাবিক বাহুর ওপর, একটা বাহু মানে আর একটা বাহুর ওপর চেপে বসে থাকবে, সম্পূর্ণভাবে চেপে বসে থাকবে, অক্ষতল অনুভূমিক তলের সাপেক্ষে প্রায় সমান্তরাল হবে, আর অক্ষতল বরাবর বাহুটা বিচ্ছিন্ন হবে না, কিন্তু সেটাকেই বলা হচ্ছে শায়িত ভাঁজ। 6 নম্বর হচ্ছে উদ্ঘট্ট ভাঁজ। উদ্ঘট্ট ভাঁজ কাকে বলে না, যে ভাঁজের অক্ষ বরাবর, এই দেখো অক্ষ বরাবর শিলাস্তর, এটা হচ্ছে ভাঁজের অক্ষ বরাবর শিলাস্তর ফেটে গেছে, দিয়ে একদিকের বাহু নিচের দিকের বাহুর থেকে ওপরের দিকে খানিকটা, সামনের দিকে খানিকটা এগিয়ে এসেছে। হ্যাঁ, স্বাভাবিক বাহুর ওপর দিয়ে দূরে খানিকটা বিচ্যুত হয়, এই যে একদিকের বাহুটার স্মরণ ঘটছে, সেটাকেই বলা হচ্ছে উদ্ঘট্ট ভাঁজ। বলকান বা রোডক পর্বত এই প্রকার হচ্ছে ভাঁজের উদাহরণ, বা আমাদেরও ওয়েস্টার্ন হিমালয়ে এরকম ভাঁজের উদাহরণ এরকম আছে, সংঘট্ট ভাঁজের উদাহরণ আছে। ঠিক আছে, এই সংঘট্ট ভাঁজ বা উদ্ঘট্ট ভাঁজ যেটা বলছে, এই সংঘট্ট তল, এই যে চ্যুতি তলটাকে বলা হচ্ছে সংঘট্ট তল, আর ভাঁজটাকে বলা হচ্ছে উদ্ঘট্ট ভাঁজ। এই উদ্ঘট্ট ভাঁজের বৈশিষ্ট্য কি না, একটা বাহু আর একটা বাহু থেকে চ্যুতি তল দ্বারা ছিন্ন হচ্ছে এবং দূরে খানিকটা বিচ্যুত হচ্ছে, এবং অক্ষতল অনুভূমিক তলের প্রায় সমান্তরাল, সেটাই হচ্ছে উদ্ঘট্ট ভাঁজের বৈশিষ্ট্য। আর 7 নম্বর হচ্ছে ন্যাপ। এই উদ্ঘট্ট ভাঁজের ওপরের দিকের বাহু যখন অক্ষতল বা সংঘট্ট তল থেকে বিচ্ছিন্ন হয়ে কিছুটা দূরে বা অনেকটা দূরে স্থানান্তরিত হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে ন্যাপ। হ্যাঁ, যেমন এই কাশ্মীর, গাড়োয়াল, সিমলা, এখানে এরকম ন্যাপ দেখতে পাওয়া যায়। এই ন্যাপ আবার দু রকমের হয়ে থাকে, যদি খুব কাছাকাছি, এই ওপরের দিকের বাহুটা খুব কাছাকাছি একটা জায়গায় পড়ে, যে সেখানকার শিলার সঙ্গে এই শিলার মিল আছে, তখন সেটাকে বলা হচ্ছে অটোকথোনাস ন্যাপ। আর যদি অনেক দূরে, কয়েক কিলোমিটার দূরে সেটা যদি স্থানান্তরিত হয়, যদি মানে অপসারিত হয়, তার ফলে সেখানকার স্থানীয় শিলার সঙ্গে এই শিলার কোনো মিল নেই, সেটাকে বলা হচ্ছে অ্যালোকথোনাস ন্যাপ। এরকম কাশ্মীর, হিমালয়ে এরকম ন্যাপের অজস্র উদাহরণ রয়েছে।